3 বছর পর এখান থেকে সবকিছু শিফট করে আবার নিয়ে চলে যেতে হচ্ছে। এখানে মামনি আমাকে বরণ করেছিল। কালকে আমি বাছাই করার সময় কয়েকটা এই শাড়ি, বেড কভার এসব পেয়েছি যেগুলো বিয়েতে পাওয়া ছিল, ইউজ করিনি, তো এইগুলো মামনিকে দিয়ে যাব। ওরাই সবার কি দেখভাল করবে। যদিও এই পর্দাগুলো আর লাগাবো না, কারণ পর্দাগুলো লাগানোর কোনো দরকার নেই, কেউ থাকবেই না। হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা। যদিও চ্যানেলের নাম আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা, বাট এখন তো আমরা কলকাতায় আছি, সেটা তোমরা আগের কতগুলো ব্লগ দেখে বুঝেই গেছো। আর আজকের ব্লগের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে এই ব্লগটা একটু মন খারাপ করার মতোই ব্লগ। অ্যাকচুয়ালি আমাদের তো মন খারাপ হচ্ছেই, স্পেশালি আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি, এখানে সংসার পেতেছি, আর এখন 3 বছর পর এখান থেকে সব কিছু শিফট করে আবার নিয়ে চলে যেতে হচ্ছে। এইখানে হয়তো অনেকদিন আর আসা হবে না, যতদিন কানাডায় থাকবো ততদিন আর আসা হবে না। ওখান থেকে শিফট করলে তারপর আবার এখানে চলে আসব। তো তার রিজনটা হচ্ছে যে মামুনি মানে আমার শাশুড়ি মা, উনি এখন এখানেই থাকবেন। তো সেই জন্য আমরা এই ফ্রন্টের পোর্শনটা ভাবছি রেন্টে দেব। তার কারণ একা তো থাকা সম্ভব না, যদিও 24 আওয়ার্সের কেউ থাকে সাথে, স্টিল একা থাকাটা সম্ভব না, কারণ বয়স্ক মহিলা। তো ফ্রন্টের পোর্শনটা রেন্টে দিলে কি হবে, বাড়িতে ওনারা দুজন মহিলা ছাড়াও 24 আওয়ার্স ফ্রন্টের পোর্শনে কেউ না কেউ থাকবে। তো ইন কেস অফ এনি এমার্জেন্সি যদি ওরা আমাদের কন্ট্যাক্ট করতে নাও পারে, ফ্রন্টের লোকেরা যারা থাকবে তাদের সাথে আমরা কমিউনিকেট করে নেব। কারণ বুঝতেই পারছো, এটা তো মানে কলকাতার বাইরে, ধরো বর্ধমান, মুর্শিদাবাদ এইসব জায়গায় অনেকে থাকে চাকরি সূত্রে, সেখান থেকেই আসতে 3-4 ঘন্টা লাগে। আর আমরা এত দূরে থাকি যে আমাদের ফ্লাইট বুক করে আসতে, মানে ইন কেস অফ এনি এমার্জেন্সি, যেটা আগেও একবার হয়েছে যখন আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, উনি চলে গেলেন, সেই সময় আসতে 3-4 দিন লেগে যায়। কারণ আমাদের সিচুয়েশন বুঝতে হয়, ফ্লাইট বুক করতে হয়, তারপরে আসতে আরও 2 দিন, মানে 36 আওয়ার্স তো লাগেই, 30 to 36 আওয়ার্স লাগে ক্যানাডা থেকে আসতে। তো এই সব আর কি অনেক কিছু চিন্তাভাবনা করেই আমরা ভাবলাম যে ফ্রন্টের পোর্শনটা রেন্ট দিলে একটু মানে সব কিছু সেফও থাকবে, প্লাস এই পোর্শনটায় কেউ থাকলে জায়গাটা ইউজও হবে। তো সেই জন্য এবার আমাদের যে এতগুলো ফার্নিচার আছে বিয়ের সময় কেনা, যদিও বিয়ের সময় এখন মনে হচ্ছে এতগুলো ফার্নিচার না কিনলেই ভালো হতো, স্টিল এতদিন থেকেছি, সব কিছুর উপর একটা মায়া পড়ে যায়। তো এই ফার্নিচারগুলো নিয়ে এখন আমরা শিফট করব হচ্ছে আমার বাবা মার বাড়িতে। ওখানে নিচে একতলায় অনেকটা জায়গা আছে, তো সেখানেই আমরা রেখে দেবো আর কি, সেটাই প্ল্যান হয়েছে। তো চলো এইখানে কি কি সেটআপ ছিল, কেমন ছিল, কিভাবে আমরা থেকেছি এতদিন আর কি বিয়ের পর থেকে এইখানটায়, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই হলো আমাদের বাড়ির ফ্রন্ট পোর্শনটা, বারান্দা। এখন মনে পড়ছে যে এই গেট দিয়ে আমি ঢুকেছিলাম, এখানে মামনি আমাকে বরণ করেছিল, তারপর এই রাস্তাটা দিয়ে এক্স্যাক্টলি আলতা পায়ে ঢুকেছিলাম। যাই হোক, আর মন খারাপ করব না এসব ভেবে। তো এই হলো বারান্দা, চলো ভেতরে হলো ড্রয়িং রুম দেখাই। আর এখানে খুব সুন্দর একটা মানে কাঠের দরজা, এই দরজাটা রোজ খুলতাম সকালে উঠে, আর খুব ভালো লাগতো, খুব সুন্দর রোদ আসে এখানে সকালবেলাটা, এখানে একটু বসতাম। তো এই হলো রাইট সাইডে আমাদের সোফা কাম বেড। এটা বিয়ের পর সায়ন্তন কিনেছিল, মানে আমরা দুজনেই আর কি গেছিলাম, পছন্দ করে কিনেছিলাম। আর এখানে আমাদের একটা ফটো ছিল বিয়ের, সেইটা ভেতরেই ঢোকানো আছে, মানে কানাডা যাওয়ার আগেই ঢুকিয়ে দিয়েছিলাম আর কি, ধুলো পড়বে 1.5 বছর ধরে। তো এইখানে আছে একটা আলমারি, যদিও এটা এখানে রাখার কথা ছিল না, বাট বেডরুমে জায়গা হয়নি বলে ফাইনালি এখানে রাখতে হয়েছে। এই যে জায়গাটা দেখছো, এই ফটোটা আমি লাগিয়ে রেখেই গেছিলাম, মানে 1.5 বছর এনারাই বাড়ি রক্ষা করেছে। এইখানে ছিল আমার ঠাকুরের সেটআপ, এইখানটা, এই দিকটা পূর্ব দিক, তো এই দিকে মুখ করে ঠাকুর ছিল। এটা হচ্ছে পূর্ব দিকের জানলা, সামনে ডাইনিং টেবিল। আর এখানে কালকে আমি বাছাই করার সময় কয়েকটা এই শাড়ি, বেড কভার এসব পেয়েছি যেগুলো বিয়েতে পাওয়া ছিল, ইউজ করিনি, তো এগুলো মামনিকে দিয়ে যাব। এটা কালকে আমাদের 2টো ট্রলি এসছে, ওই ট্রলি দুটোরই আর কি বক্স রাখা। এখানে একটা শেলফ ছিল, এখানে বাসন কোসন রাখা থাকতো। আর বাদিকে এইটা হলো আমাদের ওয়াশরুম,
এখানে বেসিন এগুলো আমি রেখে দিয়েছি বাইরে, কারণ এই দুটো আমি নিয়ে যাব, ওখানে গিয়ে আর নতুন করে বালতি এসব কিনবো না। এই জিনিসটা খুব শখ করে কিনেছিলাম, কোথা থেকে কিনেছিলাম মনে নেই, ভুলে গেছি। তো এই সব আর কি, ঘরদোর অনেক কিছুই সাজিয়েছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে মামনিদের পোর্শন, মানে আমাদের দুদিকে সিমেট্রিক্যাল পোর্শন। এদিকে যেই সেট আপটা দেখতে পাচ্ছ ওদিকে এক্স্যাক্টলি সেম সেট আপ, তো ওইটা আর দেখাচ্ছি না। এখানে আমাদের একটা, মানে আমি বানিয়েছিলাম এটা আর কি বিয়ের পর, খুব সুন্দর একটা শেলফ, কারণ না হলে রান্নাঘরটা দেখতেই পাচ্ছ খুব একটা বড় না, তো জিনিসপত্র রাখতে অসুবিধা হতো। এইখানে এখন এই 2-4টে বাসনই পড়ে আছে। রান্নাবান্না ওদিকেই হচ্ছে, কারণ ওদিকেই গ্যাসের সেট আপটা করা হয়েছে, ফাইনালি তো ওদিকেই হবে। আর এখানে এইসব ব্যবস্থা হচ্ছে বিড়াল আসার জন্য এরমভাবে করা। যাই হোক, এখানের জায়গা ছোট হলেও আমার কিন্তু অসুবিধা হতো না, কারণ মেইনলি এই পোর্শনে আমি একাই থেকেছি। সায়ন্তন তো বিয়ের পর কিছুদিন থেকে তারপরে চলেই গেছিলো কানাডা, তো আমি এদিকে থাকতাম, ওদিকে থাকতো মামুনি আর বাপি। এই হলো আমাদের বেডরুম। বিয়ের সময় ফার্নিচারটা কেনা হয়েছিল। এখানে পুরো এই জায়গাটায় অনেকগুলো ফটো সাজিয়ে রেখেছিলাম, আমাদের ফুলদানি এসব ছিল, সেগুলো সব ভেতরেই পড়ে আছে 1.5 বছর ধরে, আর এবার এসে বেরও করিনি। এই যে টিভি কিনেছিল সায়ন্তন, সাথে একটা এরকম টেবিল, ঘড়িটাও আর ব্যাটারি লাগাইনি, কারণ থাকবোই না, আর লাগিয়ে কি হবে কয়েকদিনের জন্য। তো এরকম সেট আপ ছিল। এখন শুধু ঘরে, সারা ঘরে ট্রলি ভর্তি আর জিনিসপত্র আছে, কিছুটা বাইরে আছে, ম্যাক্সিমামই গুছিয়ে নিয়েছি। তো চলো, এখন প্রায় 9টা মতো বাজতেই যায়, ঘন্টাখানেক পরেই আর কি প্যাকার্স অ্যান্ড মুভার্স থেকে লোকজন চলে আসবে। আর আজকে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লাগবে, মানে ওরা এখান থেকে জিনিসপত্র সব প্যাক করে নেবে। আর আমাদের দুই বাড়ির ডিস্টেন্সই হচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আমার বাড়ি হলো টালিগঞ্জ, আর সায়ন্তনের বাড়ি হচ্ছে দমদমের কাছে, মানে একদম নর্থ একদম সাউথ, এরকম 30 কিলোমিটার প্রায় ডিস্টেন্স। তো সেটা যেতে টাইম লাগবে, আর তারপর ওখানে গিয়েও সব কিছু ওরা ইনস্টল করে দেবে। তো সেই সব নিয়ে আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটবে। চলো, ব্লগটা দেখতে থাকো শেষ অবধি, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো প্যাকার্স অ্যান্ড মুভার্স থেকে একদম ঠিকঠাক টাইমেই লোকজন চলে এসেছে। ওরা টোটাল 4 জন এসেছে, আর দেখতেই পাচ্ছ সব জিনিসপত্র খুব ভালো করে র্যাপ করছে সেলোটেপ দিয়ে। আর এদিকে বাইরে আমাদের ডাইনিং টেবিলটা আর চেয়ারগুলো রেখেছে, আর টেবিলটা যেহেতু কাচের, ওটার চারপাশটাও কিন্তু খুব ভালো করে কভার করেছে। আর এখানে সোফাটা ওরা র্যাপ করছে দুজনে মিলে ধরে, কারণ আমাদের সবকটা ফার্নিচারের মধ্যে সোফাটাই কিন্তু সবচেয়ে ভারী, আর ওটা একদম প্রপার সেগুন কাঠের সোফা। তো এটা আমাদের দুজনেরই খুব পছন্দের ফার্নিচার, আর সবচেয়ে কস্টলি ফার্নিচার আমাদের সব জিনিসগুলোর মধ্যে বলতে পারো। আর আজকে যে প্যাকার্স অ্যান্ড মুভার্সের থ্রুতে ফার্নিচারগুলো এতটা দূরে নিয়ে যাওয়া হচ্ছে, তার জন্য আমাদের চার্জ পড়ছে 6000 টাকা মতো। তবে যাওয়ার পর, ইনস্টল করার পর যদি আরও বেশি কিছু লাগে সেটাও দিতে হবে। আর আমাদের টোটাল 7টা কার্টেন ইনক্লুডেড আছে, যদি বেশি লাগে তখন পার কার্টেন 100 টাকা করে বেশি দিতে হবে। তো অনেকগুলো ফার্নিচারই ট্রাকে উঠিয়ে দিয়েছে। চলো এবার আমরাও বেরিয়ে পড়ি এই বাড়ি থেকে, কারণ গিয়ে কোথায় কি ইনস্টল হবে ওখানে সেটা ওদের দেখিয়ে দিতে হবে। তো ওরা বেরিয়ে পড়েছে আমাদের আগে, আর আমরা তারপর ক্যাব নিয়ে বেরোলাম। আজকে মনটা একটু ভারীই লাগছে, আর আমরা যারা বাইরে থাকি না, তাদের সত্যি বলতে যাযাবর জীবন, মানে বিয়ের পর সাজিয়ে গুছিয়ে এক জায়গায় সংসার পাতলাম, এখন আবার সব ছেড়ে কানাডায় চলে যেতে হবে। তো আগের দিন এইখানে মালপত্র শিফট করার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখানে এসেছি 3 দিন হয়ে গেছে, আজকে আর কি যাওয়ার আগের দিন সব জিনিসপত্র গোছাবো। তো তার আগে ভাবলাম যে এখানে কেমন সেট আপটা হয়েছে সেটাও একটু তোমাদের দেখাই। এখানে জিনিসপত্র এনে রাখলাম, আমাদের গ্রাউন্ড ফ্লোরে একটা ইউনিট আর কি ফাঁকা ছিল, তো সেখানেই সব কিছু রেখেছি। মা বাবার দায়িত্বেই সব দিয়ে যাচ্ছি, ওরাই সব আর কি দেখভাল করবে, মানে ঘর দোর আর কি সাফও থাকবে, জিনিসপত্রের উপর ধুলো সেরকম পড়বে না। এবার এসে যেটা আর কি আমাদের খুব বাজেভাবে ফেস করতে হয়েছে, সেটা হোপফুলি আর হবে না। এই যে এইটা হচ্ছে এন্ট্রান্স,
এদিকে একটা রুম আছে, সাথে অ্যাটাচ টয়লেট। এইখানে আর কি আমার বাবা টিউশন পড়ায়, তো এই দিকটা ইউজ হবে না। এখান দিয়ে হচ্ছে ঢোকার দরজা, আর এইখানে বেডটা রাখা হয়েছে। এই রুমে খাট আর সোফা এই দুটো ফার্নিচারই রাখবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু একতলাটা অনেক আগে করা হয়েছে তাই দরজাগুলো ছোট, সোফাটা ঢোকেনি। পরে ওটা একটা ব্যবস্থা করে ঢুকিয়ে দেব। আর এখানে বেড কভারও পেতে নিয়েছি। অ্যাকচুয়ালি বেড কভারটা ইচ্ছে করেই উল্টো করে পেতেছি, যাতে ওই ওপরের দিকটায় ধুলো পড়ে নষ্ট না হয় কালারটা। আর এখানে এসিও ইনস্টল হয়ে গেছে, যদিও এই পর্দাগুলো আর লাগাবো না, কারণ পর্দাগুলো লাগানোর কোনো দরকার নেই, কেউ থাকবেই না। এখানে হচ্ছে 5টা ট্রলি। এবার এই ট্রলিতে আমার সব সংসার গুছিয়ে নিয়ে যেতে হবে ক্যানাডায়। এখানে ভালোই মানে তাক করা আছে, থাকার কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে আমাদের টিভি আর ওই ছোট টেবিলটা, আর ওইদিকে শু র্যাক রাখা আছে, আর ডাইনিং টেবিলটা এখানে রাখা হয়েছে। এই রুমে, এখানে একটা ছোট রুম আছে, এই রুমে রাখা হয়েছে দুটো আলমারি, একদম মাপে মাপে সেট হয়ে গেছে। দেখো আলমারি দুটো। এখানেও তাক করা ছিল। অ্যাকচুয়ালি আগে এই ফ্লোরটায় মানে এই পোর্শনটাতেই আমরা থাকতাম, পরে আমরা দোতলা করে আর কি উপরে উঠে গেছি। এখানে একটা খুব সুন্দর ল্যাম্পশেড আমি বিয়েতে পেয়েছিলাম, সেটা এনেছি, যদিও এটা ভেতরেই রেখে দেবো আর কি কভার করে। আর একদম সোজাসুজি এটা হচ্ছে ওয়াশরুম। এই দেখো এখানে কত জিনিসপত্র, এগুলো সব এখন আমাকে গোছাতে হবে ট্রলির মধ্যে। এখানে শুধু আমার জিনিসই নেই, মানে আমার সায়ন্তনের জিনিসই নেই, আরও অনেক বন্ধুবান্ধব তাদেরও কিছু জিনিসপত্র নিয়ে যাব আর কি, তারা অর্ডার দিয়েছে। আর এইটা হচ্ছে অ্যাটাচ কিচেন। এখানে কিচ্ছু রাখা হয়নি, সব একদম আলমারির মধ্যে তুলে রেখেছি, কারণ কেউ ইউজই করবে না। তো এখানে এই ফ্যানটা ছিল, সেটা আছে, ওই বাথরুমের বালতি মগ এসব আছে। তো এখন এইভাবেই থাকবে আপাতত, যতদিন না এসে আমরা আবার ইউজ করব। এইটা হচ্ছে ওয়াশরুম, এই যে একদম নতুন করে বাবা আর কি করেছে, কিন্তু যাই হোক আমরা আর এখন থাকতে পারলাম না, আমাদের এখন অন্য জায়গায় সংসার। তো চলো সেই সংসারের জিনিসপত্র এখন গুছিয়ে নিই। এখন বাজে প্রায় দুপুর 2:30। কালকে এই সময় আমরা অলমোস্ট এয়ারপোর্টে পৌঁছে যাব, কারণ আমাদের ফ্লাইট হলো সন্ধে 6টায়। তো 3টের মধ্যে ঢুকতে হবে, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট। আর তারপরে আবার অনেক লম্বা জার্নি, আবার পৌঁছে যাব ক্যানাডা, নিজের জায়গা ছেড়ে, নিজের কাছের মানুষদের ছেড়ে। বাট এখন মাথায় মেন টেনশন হচ্ছে যে সব কিছু যা যা কেনা হয়েছে বা বন্ধুবান্ধবদের যেসব জিনিসপত্র এসছে সেগুলো সব কিছু প্রপারলি গুছিয়ে ট্রলিতে ভরা, লাগেজটা ঠিকঠাক প্যাক করা। আর এই আজকে মা আবার রান্না করছে আমার পছন্দের খাবার, ইলিশ ভাপা। যদিও এখন ইলিশের সিজন হয়নি, তাও বাবা নিয়ে এসেছে। ইলিশ ভাপা খেতে আমি খুব ভালোবাসি, সেটা নিম বেগুন আর ইলিশের মাছের মাথার তেল দিয়ে একটা ওই ফ্রাই মতো হয়, যেটা প্রথম গরম ভাতের সাথে খাওয়া হয় সেইটা। তো চলো এখন এগুলো করতেই আমার এখন ঘন্টাখানেক আরও লাগবে, তারপরে গিয়ে আবার খাওয়া দাওয়া করব, স্নান করব। আজকের ব্লগটা এইটুকুই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।